তো আমাদের থার্ড চ্যাপ্টার এখানেই শেষ। এখন আমরা এই যে আমাদের লাস্ট যেই চ্যাপ্টারটা বাকি আছে ফার্স্ট চ্যাপ্টার, এটা একটু অল্পর ভেতরে দেখবো, ঠিক আছে? খুব বেশি কিছু এখানে নাই। তো এখানে শুরুতে যেটা আছে বিশ্বগ্রাম, অর্থাৎ এখনকার দুনিয়া সবাই সবার সাথে কানেক্টেড, এটাই বলা বিশ্বগ্রামে। তো বিশ্বগ্রাম বানাইতে গেলে কি কি লাগে এবং বিশ্বগ্রামের সাথে যুক্ত তোমার ক্ষেত্রগুলো এখানে দিয়ে দেওয়া আছে। তো একবার দেখলেই বুঝতে পারবা যে আসলে এইগুলোই হওয়া উচিত ছিল। আউটসোর্সিং, এটা একটু বলি জাস্ট। হ্যাঁ, আউটসোর্সিং মানে হচ্ছে অনেকে করো বোধ হয় ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং, অর্থাৎ বাসায় বসে কাজ করো, বিদেশি কোনো কোম্পানির থেকে কাজ নিয়ে বাসায় বসে করে তাকে আবার জমা দাও, এটাকে বলা হয় আউটসোর্সিং। আর টেলিকনফারেন্সিং হচ্ছে ঘরে বসে ওই যে জুমে বা গুগল মিটে তোমার হচ্ছে মিটিং করা। হ্যাঁ, এরপরে হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি, অর্থাৎ তুমি যদি কৃত্রিম কোনো একটা পরিবেশ প্রযুক্তির মাধ্যমে তৈরি করতে চাও, তখন তুমি যেই টেকনোলজিটা ইউজ করবা সেটাকে বলবা হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি, ঠিক আছে? এই যে দেখো, ভার্চুয়াল রিয়ালিটিতে অনেকগুলো ডিভাইস লাগে, তার মধ্যে একটা হচ্ছে এই যে আমাদের চোখে পড়তে হয়, যার মাধ্যমে আমরা দেখবো যে আমরা নতুন একটা জায়গায় চলে আসছি। হ্যাঁ, এটাকে বলা হয় হেড মাউন্টেড ডিসপ্লে বা এইচএমডি। এছাড়া আরও অনেক কিছু থাকে, ইফেক্টর থাকে, সিমুলেটর থাকে, গ্রাফিক্স ইঞ্জিন থাকে। হ্যাঁ, তো ভার্চুয়াল রিয়ালিটির কাজটা হচ্ছে যে তোমার সামনে একটা কৃত্রিম পরিবেশ তৈরি করা, যেটা আসলে এক্সিস্ট করতেছে না, বাট আমি দেখাবো তোমাকে প্রযুক্তির মাধ্যমে। তো ভার্চুয়াল রিয়ালিটির ব্যবহারগুলো এখানে দেওয়া আছে, এক নজর একটু দেখে নিবা। এরপরে আসো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা চ্যাট জিপিটি ব্যবহার করি না? চ্যাট জিপিটি, জেমিনাই, তারপরে হচ্ছে গ্রক, আরও কত কিছু আমরা ব্যবহার করি, তাই না? এই সবগুলোই কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার ফলাফল। তো কৃত্রিম বুদ্ধিমত্তা বেসিক্যালি কি? এটা হচ্ছে যে আমরা কম্পিউটারকে এমনভাবে তোমার সেট আপ করবো যে ও আসলে নতুন কিছু শিখতে পারবে বা নতুন কিছু তোমাকে আউটপুট দিতে পারবে। এমন না যে যা আমি ওর ভিতরে আগে থেকে সেট করে রাখছি ওই অনুযায়ী আউটপুট দিবে। তুমি নতুন কিছু ওর কাছ থেকে বের করতে পারবা, নতুন কিছু, নতুন জ্ঞান ওর কাছ থেকে বের করতে পারবা। এটাই আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থাৎ মানুষের মতো আর কি। তো কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করার জন্য আমাদের লাগে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, যেটা আমরা অলরেডি শিখছি চ্যাপ্টার 5-এ। তো কোন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো বেশি ব্যবহার করা হয় সেটার একটা সুন্দর লিস্ট এখানে দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? তারপরে আছে দেখো রোবোটিক্স। মানুষের কাজ যদি তুমি কোনো যন্ত্রকে দিয়ে করাইতে চাও, তখন যেই যন্ত্রটা লাগে সেটাকেই বলা হয় রোবট। একটা রোবটের কিছু থাকে ইলেকট্রনিক অংশ বা ইলেকট্রনিক যন্ত্র, কিছু থাকে মেকানিক্যাল যন্ত্র, ঠিক আছে? যেমন খেয়াল করো কি কি থাকে একটা রোবটের ভেতরে। থাকে প্রসেসর। প্রসেসর অনেকটা ওই যে মানুষের ব্রেনের মতো, প্রসেসর থেকে সব ডিসিশন আসে রোবটের। এরপরে ইলেকট্রিক সার্কিট, এটা ওই যে মানুষের শিরা, উপশিরা বা ধমনী এগুলোর মতো, মানে মানুষের শিরার ভেতর দিয়ে যেরকম রক্ত যায়, ইলেকট্রিক সার্কিটের ভেতর দিয়ে রোবটের হচ্ছে কারেন্ট যায়। হ্যাঁ, রোবটের জন্য যেটা রক্তের মতো। আচ্ছা, অ্যাকচুয়েটার। এই যে আমরা মানুষরা যেরকম হাত পা নাড়াইতে পারি, কেন? কারণ এই যে আমাদের এখানে মাংসপেশি আছে। সো অ্যাকচুয়েটার হচ্ছে রোবটের জন্য মাংসপেশির মতো, এটা রোবটকে হাত পা নাড়াইতে সাহায্য করে। এরপর সেন্সর। আমরা যেরকম হচ্ছে বিভিন্ন জিনিস সেন্স করতে পারি, মানে কোথাও গরম না ঠান্ডা বা কোনো একটা স্মেল আমরা বুঝতে পারি, তাই না? তো এই কাজটা রোবটকে দিয়ে করানোর জন্য, মানে রোবটে যেন ওর আশেপাশে কি হচ্ছে সেটা যেন বুঝতে পারে, এই জন্য রোবটেও আমরা কি দেই? সেন্সর দেই। আর ফাইনালি থাকে হচ্ছে মুভেবল বডি, অর্থাৎ আমরা যেরকম মানুষরা হাত পা নাড়াইতে পারি, শরীর ঘোরাইতে পারি, রোবটও তার বডি দিয়ে কি করতে পারবে? নড়াচড়া করতে পারবে। এরপরে আছে ক্রায়ো সার্জারি। এটা একটা চিকিৎসা ব্যবস্থা যার মাধ্যমে তোমার হচ্ছে টিউমার বা ক্যান্সার রোগের চিকিৎসা করা যায়। কিভাবে করা হয় দেখো, তোমার শরীরের যেই কোষে সমস্যা হয়েছে ওই কোষের তাপমাত্রা আমরা কি করব? এত কমাই দিব, ওই যে -41 থেকে -196 পর্যন্ত নিয়ে এসে এত ঠান্ডা করে ফেলবো যে ওই কোষ মরে যাবে, আর বাকি কোষ ঠিক থাকবে, জাস্ট যেই জায়গায় ঝামেলা ওইটা মেরে ফেলবো আমরা। আচ্ছা, এই যে যে তোমার কোষের তাপমাত্রা এত কমানো হচ্ছে, এটা কিভাবে কমানো হয়? তোমার কোষের ভেতরে একটা গ্যাস ঢুকানো হয়, যে গ্যাসটা হয় অনেক বেশি ঠান্ডা। কি কি গ্যাস ব্যবহার করা হয় এটার একটা লিস্ট এখানে দেওয়া আছে, দেখতেই পারতেছে। এই গ্যাসগুলো ব্যবহার করা হয় ক্রায়োসার্জারির সময়, ঠিক আছে? এরপরে আছে বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্সের কাজ হচ্ছে তোমাকে তোমার শরীরের বা তোমার আচরণের মাধ্যমে ইউনিকলি আইডেন্টিফাই করা বা তোমাকে আলাদাভাবে শনাক্ত করা। হ্যাঁ, ঠিক আছে?
এই বায়োমেট্রিক্স দুই ধরনের হয়, একটা হচ্ছে শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স আর একটা হচ্ছে আচরণগত, অর্থাৎ তোমার শরীরের বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তোমাকে যদি কোনো একটা যন্ত্র আইডেন্টিফাই করতে পারে তখন ওইটাকে আমরা বলবো হচ্ছে শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স। আর তোমার আচরণের উপর বেস করে কোনো একটা যন্ত্র যদি তোমাকে আইডেন্টিফাই করতে পারে ওইটাকে আমরা বলবো আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স। ঠিক আছে, যেমন দেখো শারীরবৃত্তীয়র মধ্যে আছে ফিঙ্গারপ্রিন্ট। প্রত্যেকটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট কিন্তু আলাদা আলাদা হয়। এরপর প্রত্যেকটা মানুষের হাতের জিওমেট্রি, মানে পুরো হাতের তালুর যে প্যাটার্ন, এটা আলাদা আলাদা হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের এই যে শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স। আর আচরণগতর মধ্যে কি আছে দেখো, সিগনেচার, ভয়েস, অর্থাৎ মানুষের সিগনেচারগুলো আলাদা আলাদা হয়। যদি এটা কপি করা যায়, তারপরে ভয়েস, প্রত্যেকটা মানুষের ভয়েস আলাদা আলাদা হয়। তো এইভাবে আসলে বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মানুষকে আলাদাভাবে শনাক্ত করা যায়। এগুলো যে সিকিউরিটি পারপাজে ইউজ করা হয়, দেখবা দরজার সামনে অনেক সময় এই যে একটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বসাই দেওয়া হয়, অনেক সিকিউর জায়গাগুলোতে এরকম থাকে। এরপরে হচ্ছে বায়ো ইনফরমেটিক্স, এইটাকে আমরা বলি হচ্ছে আন্তঃশাস্ত্রীয় বিদ্যা। কেন? এখানে আসলে অনেকগুলা আলাদা আলাদা তোমার বিষয় বা সাবজেক্টের জ্ঞান এক জায়গায় করে তারপর এই প্রযুক্তি তৈরি করা হয়েছে। বায়ো ইনফরমেটিক্স বেসিক্যালি কি জানো, আমাদের জীববিজ্ঞানের যেসব তথ্য সংরক্ষণ করে পরে কাজে লাগানোর দরকার হয়, ওইগুলোকে আমরা জীববিজ্ঞানের ওই তথ্যগুলোকে আমরা কম্পিউটারের মাধ্যমে সংরক্ষণ করি এবং পরবর্তীতে ওগুলোকে আমরা সহজেই কাজে লাগাতে পারি। ঠিক আছে, তো এইটাকে বেসিক্যালি বায়ো ইনফরমেটিক্স বলা হয়। তো বায়ো ইনফরমেটিক্সের মাধ্যমে আমরা যেই কাজগুলো সহজে করতে পারি সেটা হচ্ছে এই যে জিনোম সিকোয়েন্স, অর্থাৎ কোনো একটা জীবের বা কোনো একটা তোমার প্রজাতির, কোনো একটা নির্দিষ্ট জীবের প্রজাতির জিনোমের যে প্যাটার্ন সেটা আমরা খুঁজে বের করে, মানে সেটা আমরা বের করে তারপর কম্পিউটারে সংরক্ষণ করে রাখতে পারি, যেন পরবর্তীতে এটাকে আমরা আবার ব্যবহার করতে পারি অন্য একটা জীবের সাথে যখন আমরা জিন ম্যাচ করব। ঠিক আছে, এরপর হচ্ছে ওষুধ তৈরিতে কাজে লাগে, জীবাণু অস্ত্র তৈরি, হ্যাঁ, বিভিন্ন কাজে আসলে এটা লাগে এই বায়ো ইনফরমেটিক্স। এরপরে দেখো ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজির আইডিয়াটা হচ্ছে আচ্ছা, প্রমা সেন বলছো কি স্ট্রোক কি? কি স্ট্রোক হচ্ছে তুমি যখন কিবোর্ডে টাইপ করো তখন তুমি একটা কি চাপার পর আরেকটা কি কত সময় ব্যবধানে চাপতেছো, এইটার কিন্তু একটা প্যাটার্ন আছে। সবাই সেম স্পিডে কিন্তু কি প্রেস করে না। তো এই একটা কি চাপার পর আরেকটা কি কত সময় ব্যবধানে একজন চাপতেছে, এইটা দিয়েও একজনকে ইউনিকলি আইডেন্টিফাই করা যায়। এটাই আসলে যে কি স্ট্রোক ভেরিফিকেশন। আচ্ছা, যেটা বলতেছিলাম ন্যানো টেকনোলজি, এইটা হচ্ছে রিচার্ড ফাইনম্যান নামক একজন ভদ্রলোকের হাত ধরে আসছে। এইটা বেসিক্যালি কোনো একটা বস্তুকে একদম ন্যানো লেভেলে গিয়ে চেঞ্জ করার কাজে ব্যবহার করা হয়। ঠিক আছে, এই ন্যানো টেকনোলজি, তো এর মাধ্যমে তুমি কোনো একটা বস্তুর খুবই ক্ষুদ্র ক্ষুদ্র বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে পারবা। ঠিক আছে, তো দেখতেই পারতেছো ন্যানো স্কেলটা আসলে কত ছোট, এই যে 1 ন্যানোমিটার আসলে কত ছোট। ঠিক আছে, এখানে ন্যানো টেকনোলজির একটা আইডিয়া আর কি দেওয়া আছে। এরপর দেখো ন্যানো টেকনোলজির ব্যবহার, মানে কোন কোন জায়গায় ইউজ করা হয় দেখতেই পারতেছো। ম্যাক্সিমাম হচ্ছে ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়। ঠিক আছে, এবং ম্যাক্সিমাম কেসে হচ্ছে যে চিপ, প্রসেসর, গ্রাফিক্স কার্ড, এই জিনিসগুলো বানানোর ক্ষেত্রে কিন্তু ন্যানো টেকনোলজির অনেক বেশি ইউজ হয়। এরপরে আমরা বিভিন্ন ধরনের সাইবার ক্রাইম এখানে দেখব। সফটওয়্যার পাইরেসি, সেটা হচ্ছে যে কারো একটা বানানো সফটওয়্যার তুমি যদি পারমিশন ছাড়া না কিনে ব্যবহার করো, এইটাই আসলে সফটওয়্যার পাইরেসি, যেটা আসলে আমরা বাংলাদেশিরা একদম ঠান্ডা মাথায় করে থাকি। ঠিক আছে, এটা কিন্তু একটা অপরাধ, সফটওয়্যার পাইরেসি। এরপরে হচ্ছে হ্যাকিং। হ্যাকিং হচ্ছে কারো অ্যাকাউন্টে যদি অনুমতি ছাড়া তুমি ঢুকে যাও, কারো অ্যাকাউন্টে অনুমতি ছাড়া তুমি যদি ঢুকে যাও, এটা হবে হচ্ছে হ্যাকিং। ঠিক আছে, এরপরে আছে স্প্যাম। স্প্যামটা হচ্ছে যে কারো মেইল অ্যাড্রেস তুমি জেনে যাওয়ার পর তার মেইলে তুমি যদি আননেসেসারি একাধিক ইমেল পাঠিয়ে দাও, ঠিক আছে, তাহলে যেই ঝামেলাটা হবে, ধরো তার যদি কোনো একটা ইম্পর্টেন্ট মেইল আসে, তখন তোমার ওই আননেসেসারি মেইলের ভিড়ে ওই ইম্পর্টেন্ট মেইলটা হারাই ফেলবে সে। ঠিক আছে, তো এই কাজটাকেই বলা হয় স্প্যামিং করা, হ্যাঁ, বা স্প্যাম। এরপরে হচ্ছে ফিশিং। ফিশিংটা হচ্ছে এরকম যে একটা টোপ ফেলার মতো, যে একটা ওয়েবসাইটে আমি তোমাকে বললাম যে তুমি তোমার সব পার্সোনাল ডিটেলস বা তোমার ব্যাংকের সব ইনফরমেশন আমাকে দিয়ে দাও, আমি তোমাকে 1 লাখ টাকা পাঠিয়ে দিব। হ্যাঁ, তুমি লোভে পড়ে হচ্ছে সব ইনফরমেশন দিয়ে দিলা। অনেক সময় অনেকে করে যে দেখবা অনেক ওয়েবসাইটে থাকে যে এইখানে গেলেই তুমি হচ্ছে যে অনেক অ্যাডভার্টাইজমেন্ট এরকম আসে, দেখছো কিনা
ইন্টারনেটে যে তুমি কি কোটিপতি হতে চাও, ঠিক আছে, এরকম অনেক লোভনীয় তোমার হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট দেখায়, ঠিক আছে। তো মনে হয় বা যে একটা তুমি কি লটারি জিতে কোটিপতি হতে চাও, এরকম কিন্তু দেখবে অ্যাডভার্টাইজমেন্ট দেখায়, ঠিক আছে। এগুলো কিন্তু ফিশিং, এগুলো হচ্ছে অনেকটা তোমাকে লোভ দেখানো। তো অনেকে আমরা ভাবি যে একটা লটারি করে যদি 1 লাখ টাকা জিততে পারি তাহলে খারাপ কি, তাই না, যাই আমরা, যাওয়ার পর এমন জায়গায় নিয়ে যায়, হ্যাঁ, ওই লটারি তো দূরে থাক, ওইখান থেকে আর বের হয় অবস্থা খারাপ করে যায়, ঠিক আছে। তো এটা হচ্ছে ফিশিং। ফিশিং করার মাধ্যমে তোমাকে আমি একটা লোভ দেখায়, তোমার গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত আমি হাতায় নিব, ঠিক আছে, এটাই ফিশিং। ফিশিং ফিশিংটা হচ্ছে যে এই ফিশিং এর কাজটাই যদি আমি ভয়েস কলের মাধ্যমে করি, যে অনেক সময় ফোন দিয়ে বলে না যে ওই যে আমি বিকাশের নাহিদ বলতেছি, আপনার পিন নাম্বারটা দেন, আপনাকে হচ্ছে এত টাকা আমি বিকাশে পাঠাবো, হ্যাঁ, এই যে বলে, অনেক সময় আমরা লোভে পড়ে ভাবি পিন দিব, পিন দেই, সমস্যা কি, টাকা তো পাঠাবে, ভালো। তো এই কাজটা অনেক সময় আমরা করে ফেলি। তো এটা কিন্তু ফিশিং, হ্যাঁ, এটা একটা তোমার প্রতারণা। এরপরে হচ্ছে প্লেজারিজম। প্লেজারিজমটা হচ্ছে যে কারো তোমার সৃজনশীল কোনো কাজ, সেটা হইতে পারে কারো অ্যাসাইনমেন্ট, তারপর কারো লেখা কবিতা, কারো লেখা গল্প, এইগুলো যদি তুমি পারমিশন ছাড়া কপি করো, এটা একটা অপরাধ, এটাকে বলা হয় প্লেজারিজম। এরপরে হচ্ছে স্নিকিং। কোনো কর্তৃপক্ষের অনুমতি ছাড়া যদি তুমি ঢুকে পড়ো কোনো একটা ওয়েবসাইটে, হ্যাঁ, বা কোনো একটা অ্যাকাউন্টে, তখন এটাকে বলা হয় হচ্ছে স্নিকিং। মানে ধরো যে পাসওয়ার্ড তুমি গোপনে কোনো একটা অ্যাকাউন্টের পাসওয়ার্ড জেনে ফেলছো, হ্যাঁ, ওই যে তোমার ফ্রেন্ড ধরো যে ফেসবুকে ঢুকতেছিল, তুমি আর চোখে দেখে ফেলছো পাসওয়ার্ড, এরপর তুমি পরবর্তীতে বাসায় গিয়ে তুমি তার অ্যাকাউন্টে ঢুকলা, এটা হবে স্নিকিং। আর স্পুফিং কি, এই যে তুমি তোমার ফ্রেন্ডের অ্যাকাউন্টে ঢুকলা, এরপর ঢুকে তোমার ফ্রেন্ডের কোনো আত্মীয়কে তুমি যদি ধরো যে নক করো এবং তার সাথে কথাবার্তা বলো, তোমার ফ্রেন্ডের আত্মীয় কিন্তু ভাববে যে তোমার ফ্রেন্ডই কথা বলতেছে, বাট আসলে তো তুমি কথা বলতেছো, অর্থাৎ তুমি তোমার ফ্রেন্ড সাজতেছো, এটা হচ্ছে স্পুফিং। ওকে, তো আমরা কিছু প্রবলেম দেখেই ক্লাসটা শেষ করব, আমাদের নির্ধারিত সময়ের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। খেয়াল করো, এখানে বলা হচ্ছে যে 6 লাইনের একটা ডিকোডারের ক্ষেত্রে আউটপুট লাইন কয়টা হবে, অর্থাৎ তোমার এন এর ভ্যালু যদি 6 হয় একটা ডিকোডারের জন্য, তাহলে আউটপুট কত হবে। মনে করে দেখো, একটা ডিকোডার কি করে, একটা ডিকোডার হচ্ছে কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে, তার জন্য সে 2n সংখ্যক ইনপুট নেয়, আউটপুট দেয় এন সংখ্যক, 2n সংখ্যক তার দিয়ে ইনপুট নেয়, আর n সংখ্যক তার দিয়ে সে আউটপুট বের করে। আরে উল্টা বলে ফেলছি, এই যে উল্টা বলে ফেলছি, উল্টা 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 তোমার হচ্ছে নাকি কি বললাম আমি, আসলে কি বলছি ভুলে গেছি, উত্তর হবে এইটা, n সংখ্যক ইনপুট নিয়ে n সংখ্যক ইনপুট নিয়ে 2n সংখ্যক আউটপুট দেয়, ঠিক আছে। তাহলে এই যে এখানে n এর মানটাই 6, হ্যাঁ, n এর মানটাই 6, অর্থাৎ 6টা ইনপুট, তাহলে আউটপুট লাইন কয়টা হবে, 2 6টা, অর্থাৎ 32টা, অপশন সি, ঠিক আছে। আবার বলে 64, 2 6 কি, ও সরি 2 6, হ্যাঁ হ্যাঁ, দেখছো। হ্যাঁ, এই যে আমার মাথা গেছে শেষ হয়ে, তোমাদের মাথা যেন এরকম শেষ না হয়ে যায়, এই দেখো উল্টাপাল্টা লেখা শুরু করে দিয়েছি। 2 6 যে 32 লিখছি, এটা তো মারাত্মক ভুল, 2 6 হচ্ছে 64, ঠিক আছে। তো ঠিক করে নিও, ঠিক আছে। হ্যাঁ, ভাইয়ের মতো ভুল করে ফেলো না, তাহলে কিন্তু 1 মার্ক চলে যাবে, ঠিক আছে, যখন আইসিটি অ্যান্সার করবা। ওকে, এটা জাহাঙ্গীরনগরের কোশ্চেন, হ্যাঁ, জাহাঙ্গীরনগরে কিন্তু আসে। এরপরে দেখো ফুল অ্যাডারের ইনপুট আর আউটপুট কয়টা। ফুল অ্যাডারের ইনপুট হচ্ছে তোমার, মনে করে দেখো 3টা, ওই যে 2টা বিট আর একটা ক্যারি, তাহলে ইনপুট হচ্ছে 3টা আর আউটপুট হচ্ছে তোমার ওই যে 2টা, একটা হচ্ছে আউটপুট ক্যারি আর আরেকটা হচ্ছে সাম, তাহলে 3,2, এই যে অপশন এ। এরপরে বলা হচ্ছে কোন ডিজিটাল সার্কিটের ইনপুট ও আউটপুট সংখ্যা সমান। হাফ অ্যাডারের 2টা ইনপুট 2টা আউটপুট। এরপরে দেখো এখানে বলা হচ্ছে একটি কার্যকরী চলনযোগ্য রোবট তৈরি করার জন্য নিচের কোনটা প্রয়োজন। আজকেই দেখছি প্রসেসর লাগে, অ্যাকচুয়েটর লাগে, সেন্সর লাগে, সবই লাগে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি, ঠিক আছে।
আচ্ছা, এরপর অনেক সময় অনেক ইউনিভার্সিটিতে আইসিটির পার্টে সাধারণ জ্ঞান জিজ্ঞাসা করে, ঠিক আছে, যেরকম এই যে জিএসআই এর পূর্ণরূপ কি। জিএসআই এর পূর্ণরূপ এটা মুখস্থ না থাকলে কেউ পারবা না। গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ, অপশন সি, ঠিক আছে, অনেকটা যে বিসিএস এর মতো। এরপরে হচ্ছে আমাজন কোন দেশ ভিত্তিক ই কমার্স সাইট? আমাজন হচ্ছে যুক্তরাষ্ট্রের। ওই যে দেখছো না তোমরা জেফ বেজোসকে, দেখছো না, যে মাথায় চুল নাই ভদ্রলোক, তো তার হচ্ছে আমাজন, ঠিক আছে, এবং তিনি কিন্তু যুক্তরাষ্ট্রের নাগরিক, ঠিক আছে, তো এটা যুক্তরাষ্ট্র ভিত্তিক ই কমার্স সাইট। এরপর হচ্ছে জিপিএস, জিপিএস এর পূর্ণরূপ কি? এটা সবাই জানি আমরা। জিপিএস হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম, অর্থাৎ স্যাটেলাইটের মাধ্যমে পৃথিবীতে কোথায় কি আছে, কোন জায়গায় কোন গাড়ি আছে, মানুষ আছে, এই সব খুঁজে বের করা যায়। এটি হচ্ছে জিপিএস, গ্লোবাল পজিশনিং সিস্টেম। কোনটি অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার? আজকেই পড়ছি। কোনটা? আমাদের এই যে রিপল কাউন্টার, যেটা, তাই না, রিপল কাউন্টার, এটা হচ্ছে একটা অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার। পড়লাম না আজকেই পড়লাম না? অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার দুই ধরনের, রিপল আপ, রিপল ডাউন। এরপর বাইনারি বিটের যোগের বর্তনীকে কি বলা হয়? বাইনারি বিটের যোগের বর্তনীকে বলা হয় হচ্ছে তোমার, বাইনারি বিটের যোগের বর্তনীকে বলা হয় হচ্ছে অ্যাডার সার্কিট। এই যে অপশন এ, অ্যাডার সার্কিট, ঠিক আছে না, অ্যাডার সার্কিট, ফুল অ্যাডার, হাফ অ্যাডার যোগ করে। এরপর দেখো ইএফটি, ইএফটি এর পূর্ণরূপ কি? আরেকটা সাধারণ জ্ঞান, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, ইএফটি, ঠিক আছে, ওই যে নগদের মতো, নগদ। এরপর হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে কর্মসংস্থানের সুযোগকে কি বলা হয়? দেখছিলাম আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং। এরপর দেখো অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ইমেল বা মেসেজ পাঠানোকে কি বলা হয়? স্প্যামিং, একই মেসেজ বারবার পাঠানো, একই মেসেজ বারবার পাঠানো, এটাকে বলা হয় স্প্যামিং, অপরাধ, অপরাধ। ওকে, এরপর দেখো বলা হচ্ছে ইমেইল আদান প্রদান ব্যবহৃত, ইমেল আদান প্রদানে ব্যবহৃত এসএমটিপি, এটার পূর্ণরূপ কি? এটা হচ্ছে একটা প্রোটোকল। প্রোটোকল মানে হচ্ছে সেট অফ রুলস, মানে কিছু নিয়ম যেটা মেনে কাজকর্ম করতে হয়, এটাকে বলা প্রোটোকল। তো এসএমটিপি এটা একটা প্রোটোকল, যেটা হচ্ছে ইমেল ট্রান্সফার করার সময়, মানে একজন আরেকজনকে যখন ইমেল পাঠায় তখন সে কিছু নিয়ম মানে। এখন তুমি বলবো আমি তো জীবনে নিয়ম মানি নেই, আমি তো হচ্ছে লিখে দিছি ইমেল, তারপরে সেন্ড করে দিছি। এটা তুমি মানো নাই, তোমার কম্পিউটার ওইগুলো হ্যান্ডেল করছে। তো সেই নিয়মটাকেই বলা হয় এসএমটিপি। এটার ফুল ফর্মটা হচ্ছে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, অপশন ডি। এরপরে বলা হচ্ছে দেখো কোনটা অনলাইন, কি লিখছে, শিখন প্ল্যাটফর্ম নয়। হ্যাঁ, অনেক কঠিন করে লিখছে। কোনটি অনলাইন শিখন প্ল্যাটফর্ম নয়? গুগল ক্লাসরুম, জুম, পিক্সেল। এই যে বুঝতেই পারতেছো পিক্সেল দিয়ে কি শিখবো, তাই না? বাকিগুলো দিয়ে আমরা ওই যে মিটিং করে ই করতে পারবো, কথাবার্তা বলতে পারবো, তারপরে শিখতে পারবো। ওকে, তাহলে আজকে ক্লাস আমাদের এই পর্যন্তই। সো আমরা ফাইনাল স্লাইডে চলে আসছি। ঠিক আছে, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর কিছু পরামর্শ আছে তোমাদের, একটু শুনে যাও। হ্যাঁ, তোমাদের অনেকেরই মনে ক্ষুধা লাগছে, ক্লাস শেষ হওয়া মাত্র দৌড় দিবে আমি জানি, তারপরেও তোমাদের উদ্দেশ্যে আমি কিছু পরামর্শ দিয়ে রাখি, একটু কষ্ট করে শুনে যাও। সেটা হচ্ছে যে এই যে ক্লাসটা করলাম আমরা, তোমাদের কাজ হচ্ছে এরপর বাসায় একটু অল্প করে হচ্ছে প্র্যাকটিস করবা, ঠিক আছে? খুব বেশি সময় দেওয়া লাগবে না, অল্প করে একটু প্র্যাকটিস করবা। তাহলে যেটা হবে যে আমার আজকের পড়াগুলা আজকেই হচ্ছে মেমোরাইজ হয়ে যাবে। হ্যাঁ, আজকেই মাথায় গেঁথে যাবে। এরপর তুমি যখন পরীক্ষা দিতে যাবা, ধরো যে জিএসটিতে তুমি পরীক্ষা দিবা বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, এটার আগে তো তোমার হচ্ছে আইসিটির পার্টটা একটু ঝালাই করার দরকার হবে, ঠিক আছে? তখন দেখবা যে তুমি যখন এই কোশ্চেনগুলা করতেছো, ইউনিভার্সিটিতে আসা কোশ্চেন বা বোর্ড কোশ্চেনগুলোও যখন দেখতেছো, বা যখন তুমি হচ্ছে টপিকগুলা রিভাইজ করতেছো, তখন তোমার জন্য আসলে খুব বেশি কঠিন হচ্ছে না, ঠিক আছে? জাস্ট একবার দুবার দেখলেই কাজ হয়ে যাচ্ছে। তো এটাই আর কি, যে হ্যাঁ সবগুলার ক্লাস হবে, ঠিক আছে, সবগুলার ক্লাস হবে। আর তোমাদের এই যে সার্কুলার রিলেটেড যাবতীয় কোশ্চেন কিন্তু আলাদাভাবে অ্যান্সার করা হবে, ঠিক আছে? এটা টেনশন নিও না যে তোমার কোন ইউনিভার্সিটির জন্য হচ্ছে কত মার্কস, তারপরে হচ্ছে তোমার কোন ইউনিভার্সিটিতে এটা বাধ্যতামূলক, হ্যাঁ, কোন ইউনিভার্সিটিতে এটা ঐচ্ছিক, তারপর হচ্ছে তোমার কোন ইউনিভার্সিটিতে হচ্ছে এটা তোমার কোন ইউনিটে আসে, হ্যাঁ, এই যাবতীয় তথ্যগুলো, মানে এগুলো তো সার্কুলার রিলেটেড কোশ্চেন, ঠিক আছে? সো এইগুলো আর কি আমরা
আলাদাভাবে করব, তোমাদেরকে অ্যান্সার করব, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে যে তোমরা যে জিজ্ঞাসা করছো প্রোগ্রামিং এর জন্য ক্লাস হয়, হ্যাঁ সব চ্যাপ্টারের জন্যই তোমাদের যেটা সিলেবাস, এই সিলেবাসের জন্য কমপ্লিট ক্লাস হবে, ঠিক আছে। ওকে, হ্যাঁ জিএসটির সায়েন্স ইউনিটে আসে, জিএসটির সায়েন্স ইউনিটে আইসিটি আছে। ওকে ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।